Hello, dear student. Welcome to my channel, YouTube channel, India Online. আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটি কবিতা বা সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। সেই সনেটটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর আমরা হয়তো সকলেই জানি যে ক্লাস 12-এর জন্য 4টা কবিতা রয়েছে। সেই 4টি কবিতার মধ্যে 3টেই সনেট, সুতরাং সনেট সম্পর্কে একটু না বললেই হয় না। অ্যাকচুয়ালি সনেট বলতে এক কথায় 14 লাইনের কবিতাকে বোঝানো হয়। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স। সনেটো শব্দ থেকে উৎপত্তি হয়েছে, আর সনেটো শব্দের অর্থ হলো সং বা গান। সনেট এক ধরনের গীতি কবিতা বা লিরিক্যাল পোয়েম বলা যেতে পারে। সনেটের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে সনেট বেশিরভাগ ক্ষেত্রে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। সনেট কোনো একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করে থাকে, বিশেষত লাভ নিয়েই বেশি আলোচনা করে থাকে। সনেট সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, আর 2 নম্বর হলো শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। আজকে যেটা আমরা পড়ব, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। সাধারণত উইলিয়াম শেক্সপিয়ারের নাম থেকেই ইংলিশ সনেটকে অনেকে শেক্সপিয়ারিয়ান সনেট বলেছেন, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলি বেশ পপুলারাইজ হয়েছিল সেই জন্য। তো উইলিয়াম শেক্সপিয়ার সনেটের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো 3 কোয়াড্রেন্ট, মানে 3টি স্তবক থাকবে 4 লাইনের, এবং সব শেষে থাকবে একটা কাফলেট, মানে 2 লাইন শেষে থাকবে, অর্থাৎ 3 4 12 আর 2 14 লাইন। তো চলো আজকের কবিতাটি শুরু করা যাক বা সনেটটি শুরু করা যাক। তো তার আগে একটা কথা, সেটা হলো যে সনেট লিখেছিল 154টি। শেক্সপিয়ার সনেট লিখেছিলেন 154টি। তার মধ্যে 1 থেকে 126টি সনেট লিখেছিলেন তার ছেলে বন্ধুকে উদ্দেশ্য করে। আর্ল অফ সাউথহ্যাম্পটন ছিলেন তার ছেলে বন্ধু, তাকে উদ্দেশ্য করে 1 থেকে 126 নম্বর সনেট লিখেছিলেন। এবং 127 থেকে 152 পর্যন্ত যে কবিতাগুলি লিখেছিলেন বা সনেটগুলি লিখেছিলেন, সেটা ডার্ক লেডিকে উদ্দেশ্য করে। অ্যাকচুয়ালি ডার্ক লেডি ছিল ম্যারি ফিটন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কবিতাটি শুরু করছি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? কবি অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছেন যে আমি তোমাকে কখনোই গ্রীষ্মের দিনগুলির সঙ্গে তুলনা করতে পারি না। এখানে এটা হলো পুরনো ইউজ বা ওল্ড ইউজ বলা যায়, বা পোয়েট্রিক ইউজও বলে অনেকে। তো এটা মানে হচ্ছে ইউ, মানে তোমাকে। তো কবি এখানে তার ছেলে বন্ধু আর্ল অফ সাউথহ্যাম্পটনকে সামার দিন অর্থাৎ গ্রীষ্মের দিনগুলির সঙ্গে তুলনা করতে চেয়েছেন। আর এই তুলনাটি হলো অনেকটা ইঙ্গিতপূর্ণ, সরাসরি নয়, তাই এটা একটা মেটাফোরের উদাহরণ। দ্বিতীয় লাইনে আছে, thou art more lovely and more temperate. thou art more lovely and more temperate. এখানে দাও মানেও ইউ, অর্থাৎ তুমি। আর্ট সেটা একটা পোয়েটিক ইউজ, এটার মানে হলো আর। তুমি হলে আরও সুন্দর এবং আরও সংযত বা নাতিশীতোষ্ণ বা মনোরম। টেম্পারেট কথার অর্থ হলো মনোরম, নাতিশীতোষ্ণ বা সংযত। এইখানে মোর ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, আর এই মোর ওয়ার্ডটার মধ্যে দিয়ে অতিরঞ্জিতকরণ করা হয়েছে বিষয়টি, তাই এটা একটা হাইপারবোলের উদাহরণ।
রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। আমরা সাধারণত জানি যে এয়ার এবং উইন্ডসের মধ্যে পার্থক্য আছে। এয়ার সবসময়তেই প্রায় থাকে, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি এয়ার থেকে, অর্থাৎ যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি অর্থাৎ বুঝতে পারি না, তবুও আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেটা হচ্ছে এয়ার। আর যখন উইন্ড বয় তখন সেটা একটু ঝোড়ো ধরনের হয়ে থাকে, অর্থাৎ দরজা জানালা নাড়াচাড়া করে, একটু জোর থাকে। তো রাফ উইন্ডস মানে হচ্ছে ঝোড়ো উষ্ণ বাতাস। ডু শেক নাড়া দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের কুড়িগুলিকে, অর্থাৎ যে গ্রীষ্মকালে একটা ঝোড়ো উষ্ণ বাতাস বয় যেটা মে মাসের সুন্দর কুড়িগুলিকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ইট। এখানে হ্যাথ এটা একটা ওল্ড ইউজ বা পোয়েটিক ইউজও বলা যায়, তো এটা আসলে হ্যাজ। অ্যান্ড সামার্স লিজ, আর এখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে লিজ কথার অর্থ হলো ধার নেওয়া, অর্থাৎ পুরো লাইনটার মানে হচ্ছে যে সামার হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। আমরা জানি যে ইংল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে 7 মাস শীতকাল থাকে, বরফ পড়ে, সূর্যের দেখা মেলায় ভার। সেই ক্ষেত্রে 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল তাদের কাছে অনেক মনোরম একটা পরিবেশের সৃষ্টি করে বা নাতিশীতোষ্ণ পরিবেশের সৃষ্টি করে এবং আরামদায়ক। তাই কবি এই প্রথম 4 লাইনের মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে আমি তোমাকে সেই সুন্দর গ্রীষ্মকালের দিনের সঙ্গেও তুলনা করতে পারি না, তুমি তার থেকে আরও সুন্দর, আরও মনোরম। যদিও গ্রীষ্মকালের মধ্যে কিছু নেগেটিভ ঘটনা ঘটে থাকে, যেমন মে মাসের যে কুড়িগুলো থাকে সেগুলো কখনো কখনো উষ্ণ বাতাস বা ঝোড়ো বাতাসে ধ্বংস করে দেয়। আবার সামার হলো খুবই ক্ষণস্থায়ী, কিন্তু বন্ধু তোমার যে সৌন্দর্য, তোমার যে যৌবন, সেটা কখনোই এইরকম ক্ষণস্থায়ী নয়, বা কখনো দমকা বাতাসে বা উষ্ণ বাতাসে নষ্ট হয়ে যায় না তোমার সৌন্দর্য। সেকেন্ড স্ট্যান্জায় শুরু করছি। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। আই অফ হেভেন মানে হলো সান অর্থাৎ সূর্য। কখনো কখনো কি হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে সূর্য তার কিরণ দিয়ে থাকে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। এবং প্রায়ই কি হয়, কমপ্লেকশন কথার অর্থ হলো কালার বা রং, ডিমড মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া। তো প্রায়ই তার যে সোনালি রং, কার সোনালি রং? সূর্যের সোনালি রং কি হয়ে যায়? অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অর্থাৎ গ্রীষ্মকালে মাঝে মাঝে সূর্যের যে সোনালি কালার বা সূর্য মাঝে মাঝেই কালো মেঘে ঢেকে যায়, কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য কখনোই এই রকম কালিমালিপ্ত বা অন্ধকারময় হয় না। কবির বন্ধুর সৌন্দর্য চিরন্তন, শাশ্বত। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এখানে মজার বিষয় হলো দুটো ফেয়ার রয়েছে, কিন্তু একটা ফেয়ার হচ্ছে কোনো লেডিকেও ধরতে পারি, আর ইউনিভার্সালাইজ করে আমরা সেটাকে যে কোনো সুন্দর বস্তুকে ধরতে পারি। তাহলে দেখা যায় প্রথম ক্ষেত্রে যে ফেয়ারটি রয়েছে সেটা হলো এভরি ফেয়ার, অর্থাৎ প্রত্যেক সুন্দর বস্তু। ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, তার সৌন্দর্য কোনো এক সময় হারিয়ে ফেলে বা তার সৌন্দর্য এক সময় ধ্বংস হয়। ডিক্লাইন্স মানে ধ্বংস হওয়া, নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ প্রত্যেকটি সুন্দর বস্তু তার সুন্দরতা হারায়। বাই চান্স অর্থাৎ অ্যাক্সিডেন্টলি, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। নেচার চেঞ্জিং কোর্স মানে প্রকৃতির যে একটা নিয়ম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বস্তু প্রকৃতির নিয়মে একসময় ধ্বংস হয়ে যায়। আর আনট্রিমড কথাটি এসছে ট্রিমড থেকে। ট্রিমড কথার অর্থ হলো সুশোভিত করা, সাজানো। আনট্রিমড মানে এখানে অনেকটা অপরিবর্তনীয়,
আনট্রিমড মানে এখানে অপরিবর্তনীয়, অর্থাৎ হয় সেটি ঘটনাচক্রে অথবা প্রকৃতির পরিবর্তনশীল গতিতে যা অপরিবর্তিত। অর্থাৎ প্রত্যেকটি বস্তুর সৌন্দর্য একসময় ধ্বংস হয় কীভাবে, হয় ঘটনাচক্রে বাই চান্স বা অ্যাক্সিডেন্টলি, অথবা প্রকৃতির যে পরিবর্তনশীল গতি রয়েছে সেই গতিতে একসময় সব কিছুই ধ্বংস হয়ে যায়। এবার তৃতীয় স্ট্যাঞ্জা, বাট দ্য ইটার্নাল সামার, কিন্তু তোমার যে শাশ্বত গ্রীষ্ম, এখানে সামার, ইটার্নাল সামার বলতে এখানে কবির যে বন্ধুর সৌন্দর্য অর্থাৎ ইটার্নাল বিউটি সেটাই বোঝানো হয়েছে। শ্যাল নট ফেড, ফেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, কখনোই বিবর্ণ হবে না। কিন্তু বন্ধু তোমার যে সৌন্দর্য সেটাও কখনো বিবর্ণ হবে না। এখানে একটা ওয়ার্ড রয়েছে দাই, দাই মানে তোমার, ইয়োর, এটাও একটা ওল্ড ইউজেস। নর লুজ পজেশন, পজেশন মানে হচ্ছে মালিকানা, আর লুজ মানে হচ্ছে হারানো। নাই বা হারাবে তোমার মালিকানা, অফ দ্যাট ফেয়ার, ওই সৌন্দর্যের, দ্য ওস্ট, যার মালিক তুমি। নর শ্যাল ডেথ ব্র্যাগ, দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, ব্র্যাগ মানে গর্ববোধ করা, ব্র্যাগ মানে কি বললাম, গর্ববোধ করা। তাহলে নাই বা মৃত্যু পারবে গর্ববোধ করতে তোমাকে নিয়ে এসে তার ছায়ায়, অর্থাৎ মৃত্যু তোমাকে তার ছায়ায় নিয়ে এসে কখনোই গর্ববোধ করতে পারবে না, অর্থাৎ তোমাকে মৃত্যু ছুঁতেও পারবে না। অর্থাৎ কবির যে বন্ধু সেই বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হয়ে যাবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, যখন এই যে ইটার্নাল লাইন্স অর্থাৎ কবিতার কবির যে কবিতা সেটাকে বোঝানো, ইটার্নাল লাইন্স মানে এখানে পোয়েট্রিকে বোঝানো হয়েছে, যে কবিতা কবির যে কবিতা সেটাই বোঝানো হয়েছে। যখন কবির এই 700 কবিতা টু টাইম দ্য গ্রোস্ট, যত সময় যাবে ততই তোমাকে কী করবে, আরও যৌবন লাভ করাবে। এবার শেষের দুটো যে লাইন রয়েছে সে দুটোকে বলা হয় কাফলেট। সেই কাফলেট দুটোতে দেখা যাক কি বলা আছে। সো লং, যতদিন, অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত চোখে দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এটা বাঁচিয়ে রাখবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই তোমাকে জীবন দান করবে, অর্থাৎ তোমাকে অমরত্ব লাভ করাবে। এখানে যে দিস রয়েছে, সো লং লিভস দিস, দিস এটা একটা দিস, এখানে দিস বলতে কোটাকে বোঝানো হয়েছে, কবিতাটিকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি পুরো কবিতার মধ্যে দিয়ে কবির নিজের কবিতার নিজের কবিতা যে অমর হবে, চিরন্তন হবে, সেটাই বুঝিয়েছেন। এখানে আমরা কিছু ফিগার অফ স্পিচ আরও দেখতে পাই, যেমন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এখানে ফেয়ার এফ, ফ্রমের এফ, আবার ফেয়ার এফ, এখানে তিনটে পরপর এফ রয়েছে, এটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। এখানে যখন কোনো শব্দ বা শব্দের কোনো অ্যালফাবেট পরপর এরকম থাকে তখন সেটাকে অ্যালিটারেশন বলা হয়। তারপরে এইখানে চান্স, বাই চান্স, অর নেচার চেঞ্জিং কোর্স, চেঞ্জিং সি, আবার কোর্স সি, চেঞ্জের সি, এটাও একটা অ্যালিটারেশনের উদাহরণ। আবার এখানে আমরা দেখতে পাই যে কবি এখানে নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার, এখানে নেই, তবে ডেথ, ডেথ মৃত্যুকে এখানে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষ যেমন গর্ববোধ করে ঠিক সেই রকম মৃত্যুও যেন গর্ববোধ করছে, অর্থাৎ মানুষের যে বৈশিষ্ট্য সেটাকে মৃত্যুর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ।